নমস্কার, শুরু করছি বিকেল ৫টা নিউজ ২৪। আমি পিউ আপনার সঙ্গে। আবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হলো এই শহরে। এবার কড়িয়া থানার মসজিদ বাড়ি লেনে বাড়ির গেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো ৫ বছরের সুহানা খাতুনের। আমাদের প্রতিনিধি আরো জানাবে সবিস্তারে। ঋত্বিক, কি রয়েছে তোমার কাছে খবর? শহরে এক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাস্তায় মৃত্যু হলো এক শিশুর। আজকে সকাল 6:30 নাগাদ মসজিদ বাড়ি লেনে কড়িয়ায় 5 বছরের সুহানা খাতুন বাড়ি থেকে বেরোচ্ছিল। সেই সময় বাড়ির যে গেট, সেই গেটে হাত দিতেই কিন্তু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যায়। পরে তাকে সিএনএমসি হাসপাতালে রিমুভ করা হয় এবং সেখানে বেশ গুরুতর অবস্থায় দীর্ঘক্ষণ কার্যত মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয় সুহানাকে। পরে তার সেখানে মৃত্যু হয় বলে জানা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে একেবারে তার বাড়ির যে গেট, সেটা রাস্তা লাগোয়া, সেটাই কোনোভাবে বিদ্যুৎ সংযোগ হয়ে গিয়েছিল। সেই কারণেই তার প্রাণ গিয়েছে বলে জানা যাচ্ছে। ঋত্বিক, এটা কোনোভাবে সিএসসির কোনো লাইন বা কোনো রাস্তার বিদ্যুতের খুঁটি থেকে কি বাড়ির দরজা যেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে ওই বাচ্চা মেয়েটি, এরকম কোনো সম্ভাবনা? কিন্তু যেহেতু এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাস্তার লাগোয়া একদম গেট এবং সেই গেটে কোনোভাবে কারেন্টের তার চলে গিয়েছিল, সেটা কিভাবে গেল সেটা পুলিশ তদন্ত করছে এবং এখনো যদিও কোনো অভিযোগ দায়ের করা হয়নি। একেবারে রাস্তা লাগোয়া যে গেট ছিল, ফলে খুব স্বাভাবিক যে সেখানে কোনো বিদ্যুতের খুঁটি থাকতে পারে। তবে সেটা পুলিশ বলছে গোটা বিষয়টি তারা তদন্ত করে দেখছেন যে কিভাবে বাড়ির মেন লোহার গ্রিলের গেট, সেটা কিভাবে বিদ্যুৎ সংযোগের আওতায় চলে এলো সেটা তারা খতিয়ে দেখছেন বলে জানা যাচ্ছে। ঋত্বিক, ধন্যবাদ। এবার মায়ের খবর দেব আপনাদের। মা উড়ালপুল ফ্লাইওভারের উদ্বোধন হয়েছে 1 বছরও হয়নি, তাতেই হতশ্রী দশা এই ফ্লাইওভারের। এক বর্ষাতেই পিচের চটলা উঠে খানাখন্দ। শুধু তাই নয়, কদিন আগেই খুলেছে জেসি বোস রোড এবং মা ফ্লাইওভারের সংযোগকারী রাস্তা। সেখানেও বৃষ্টিতে পিচ উঠে বিচ্ছিরি অবস্থা। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও। আমাদের প্রতিনিধি দেবারতী ঘোষ ঘুরে দেখেছে গোটা ফ্লাইওভার। ওর সঙ্গে কথা বলবো এই বিষয়ে আরো জানতে। দেবারতী, যতটুকু ক্যামেরায় তুমি তুলে এনেছো, সত্যি এটা একটা 1 বছর পুরনো ফ্লাইওভার বলে মনে হচ্ছে না। এরকম অবস্থা কেন? এটাকে খুব দ্রুত করার জন্য এইভাবে? দেখো, সবচেয়ে আশঙ্কার যেটা সেটা হলো যে মা ফ্লাইওভার মাত্র 1 বছর হয়েছে। 2015 সালের অক্টোবর মাসে এটা উদ্বোধন করা হয় এবং যে উইংটা অর্থাৎ এজেসি বোস রোড এবং মা ফ্লাইওভারের যে সংযোগকারী উইং, সেই উইংটা মাত্র কয়েকদিন হলো উদ্বোধন হয়েছে। গত সপ্তাহে এটা উদ্বোধন করা হয়েছে, গাড়ি চলাচল শুরু হয়েছে। তার মধ্যেই কিন্তু এই দুটি জায়গায়, স্পেশালি মা ফ্লাইওভারের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেখানে এই পিচ উঠে গিয়েছে, কোথাও বা ছোটখাটো গর্তের আকার নিয়েছে, সেখানে বৃষ্টির জলও জমে রয়েছে এবং বিভিন্ন জায়গায় পুরো ডাস্ট হয়ে গিয়েছে এই পিচগুলো। স্বাভাবিকভাবে এটা সবচেয়ে আশঙ্কার যেটা, সেটা হচ্ছে মা ফ্লাইওভার অত্যন্ত দ্রুত গতির যান চলাচলের জন্য একটা জায়গা, যেখানে প্রচন্ড দ্রুত গতিতে প্রচুর গাড়ি যাচ্ছে এবং সেখানে হঠাৎ করে তারা গিয়ে দেখছেন যে এরকম একটা জায়গায় গর্ত হয়ে রয়েছে বা পিচ উঠে গেছে। তখন আচমকাই সেই গাড়িগুলো সেখানে পাশ কাটাতে যাচ্ছে। সেখানে গিয়ে কিন্তু একটা বড় রকমের দুর্ঘটনা যে কোনো মুহূর্তে এখানে ঘটে যেতে পারে। এছাড়া দেখো, মা ফ্লাইওভার এমন একটা পজিশনে রয়েছে যেখান থেকে কিন্তু দুটো দিকে চলে যাওয়ার একটা রাস্তা রয়েছে, অর্থাৎ কিনা একটা দিক দিয়ে সল্ট লেকের দিকে চলে যাচ্ছে, অর্থাৎ যেটা মঠপুকুরের কাছে যে জায়গাটা নামছে বাইপাসের দিকে, আবার অপর দিকে পিসি চন্দ্র গার্ডেনের দিকে নামছে। এই যে ডাইভারশনের জায়গাটা, সেই ডাইভারশনের জায়গাটাতেও কিন্তু দেখা যাচ্ছে গর্ত হয়ে গিয়েছে, পিচ উঠে গেছে, যার ফলে ওখানে গিয়ে কিন্তু গাড়িগুলো খানিকটা বাঁচানোর জন্য সেই জায়গাগুলোকে বাঁচানোর চেষ্টা করছে, যার ফলে কিন্তু যে কোনো দিন একটা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা থেকে যাচ্ছে। দেখো, কি কারণে এটা হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে কেএমডি এর যারা ইঞ্জিনিয়াররা রয়েছেন তারা ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছেন যে ঠিক কি কারণে হয়েছে। কেউ কেউ মনে করছেন যে পিচের ক্ষেত্রে একটা গলদ থাকতে পারে, আবার কেউ কেউ মনে করছেন যে অত্যন্ত দ্রুততার সাথে এটা তৈরি করা হয়েছিল এবং যে সময় দেখো কাজটা হয়েছে, এই যে উইং এর কাজ, সেই উইং এর কাজ কিন্তু বর্ষার সময় হয়েছে। সেক্ষেত্রে যদি কোনো কারণে এর ভেতরে জল ঢুকে থাকতে পারে, সেই কারণেও কিন্তু হতে পারে। এখন পুরোটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করে দেখা হচ্ছে এবং সবচেয়ে কেএমডি এর পক্ষ থেকে জানানো হচ্ছে যে পুরো এই ফ্লাইওভারটা পুনরায় এটাকে আবার করে নতুন করে পিচ করার তারা একটা চিন্তা ভাবনা নিচ্ছেন। এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে একটা সবচেয়ে সমস্যার ব্যাপার হচ্ছে যে বারবার মা ফ্লাইওভার উদ্বোধনের পরপরই বন্ধ করে দিতে হচ্ছে। সেক্ষেত্রে এই গোটা মা ফ্লাইওভার যদি পিচ করতে হয় নতুন করে, তাহলে কিন্তু অ্যাসফাল্টাম করতে গেলে কিন্তু পুরো মা ফ্লাইওভারকে আবারও বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় কিভাবে যানজট সামাল দেওয়া সম্ভব, কিভাবে এই মা ফ্লাইওভারকে আবার বন্ধ করা সম্ভব, এই নিয়ে কিন্তু একটা টানাপোড়েনও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। কেএমডি এর ইঞ্জিনিয়ারদের সঙ্গে তোমার কথা হয়েছে, তারা তদন্ত করছেন ঠিকই, কিন্তু এই অবস্থা সামাল দেবেন কি করে? এই বর্ষায় তো আরো খারাপ অবস্থা হয়ে যাবে।
একদমই পিউ, সেটা তো বলাই বাহুল্য। এবং যেটা আমি তোমাকে বললাম, ইতিমধ্যেই একটা টানা পড়েন এবং একটা সমস্যা তৈরি হয়েছে বটেই। যেটা আমি তোমাকে বললাম যে এই মুহূর্তে মা ফ্লাইওভারের উইং চালু হয়েছে, সেটাকে এই মুহূর্তে যদি পুরোটা পিচ করতে হয়, পুরো রাস্তাটাকে বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় এত যানবাহন আবার পার্ক সার্কাস দিয়ে যাতায়াত করবে। ট্রাফিক পুলিশের সঙ্গেও কিন্তু প্রতিনিয়ত কথা হচ্ছে তাদের, এমনটাই জানা গিয়েছে। এবং সত্যি এবছর বর্ষাকালে আরো বৃষ্টি হলে এটার অবস্থা ঠিক কি দাঁড়াবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিতই রয়েছেন তারা। দেবরতী ধন্যবাদ। তদন্ত করছেন, চিন্তা ভাবনা করছেন কেএমডিএর ইঞ্জিনিয়াররা, কিন্তু কেন এই অবস্থা, এটা তদন্ত করে দেখার অবকাশ তারা কতটা সময় পরে তার রেজাল্টটা সামনে আনবেন আমরা জানি না। কিন্তু উড়ালপুলগুলোর চেহারা খুব একটা ভালো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ হিসেবে দেখা যাচ্ছে অত্যন্ত দ্রুততার সঙ্গে কাজ করা এবং কোয়ালিটি চেকিং না করা। যেমন পোস্তার উড়ালপুল, এই যে বিপর্যয় ঘটলো, 26 জনের প্রাণ কেড়ে নিল, তারপরেও কি হাল ফিরছে শহরের বাকি ফ্লাইওভারগুলোর? পরিস্থিতি খতিয়ে দেখতে সরেজমিনে 24 ঘন্টার প্রতিনিধি, সঙ্গে নির্মাণ বিশেষজ্ঞ অমল বিশ্বাস। ব্রাবন রোড ফ্লাইওভার থেকে 24 ঘন্টার এক্সক্লুসিভ রিপোর্ট। ব্রাবন রোড ফ্লাইওভার হাওড়া ব্রিজ পেরিয়ে কলকাতা ঢোকার গুরুত্বপূর্ণ উড়াল পথ। প্রতিদিন এই ফ্লাইওভার দিয়ে কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। এত ব্যস্ত উড়াল পথের শারীরিক অবস্থা কেমন তা খতিয়ে দেখতে গিয়ে চোখ কপালে ওঠার জোগাড়। ব্রিজের সংযোগস্থল থেকে নাগাড়ে জল লিক করে এই অবস্থা। কখন পড়ে যাবে, কি হয়ে যাবে, কোনো ঠিক আছে? পিলার কাছে দিয়ে পুরো জল পড়ে, জল তো ধরে নিন 10-15 বছর দিয়ে তো জল পড়ছে। চারদিক থেকে সহস্র ধারার মতন করে জল পড়ছে, কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি আসলে ফ্লাইওভারের তলারই একটি অংশে। মেইন যে গার্ডারগুলো সেগুলো লোহার, আর এই মাঝখানে স্ল্যাব সাপোর্টেড, সেই স্ল্যাবের রডটা খারাপ হয়ে গেছে। স্ল্যাব খারাপ হলে গার্ডারও খারাপ হয়ে যাবে। যে পিলারের ওপর প্রচন্ড ওজনের ফ্লাইওভার দাঁড়িয়ে, সেই পিলারের অবস্থা দেখলে আঁতকে উঠতে হয়। পিলারের গায়ে শ্যাওলার মোটা আস্তরণ পড়ে গেছে। পিলারটা ধরে আমরা দেখি শ্যাওলা হয়ে যায়। এইটা পিলারটা কতটা ভালো অবস্থায় রয়েছে। এটা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে উপরে একটা এক্সপেনশন জয়েন্ট থাকে, সেই এক্সপেনশন জয়েন্ট নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, সেখান থেকে জল লিক করে কলমে গা বেয়ে পড়ছে। ইমিডিয়েটলি শুড বি টেকেন কেয়ার অফ। ড্যাম্পের কারণে বেরিয়ে এসছে লোহার রডের হাড় পাঁজরা, কোথাও আবার চওড়া ফাটল, কিছু জায়গা থেকে চাঙড় খসে পড়েছে। কয়েক মাস আগে লরির ধাক্কায় ফ্লাইওভারের একটি অংশ ভেঙে যায়, সেখান থেকে এখনো বিপজ্জনকভাবে ঝুলছে চাঙড়। এইরকম ডেঞ্জারাস কন্ডিশন পাবলিক প্লেসে রাখা তো রিয়েলি অন্যায়, মানে যে কোনো মুক্তি যা কিছু হতে পারে। ফ্লাইওভারের নিচ দিয়ে অনবরত পথচারী, গাড়ি, ঠেলা আর ভ্যানের যাতায়াত, যে কোনো সময় বড় ধরনের বিপদ ঘটতে পারে। অনেক ভয় লাগে, কখন পড়ে যাবে কে জানে। হ্যাঁ, ভয় লাগবে না, রেগুলার যাচ্ছি আমরা, রেগুলার এটা দিয়ে পাস করি। অনুভব কি বুঝলেন, আপনার কি সাজেশন এই মুহূর্তে দেখে? আমার সাজেশন হচ্ছে, যেহেতু এই ফ্লাইওভারটা প্রায় 40 বছরের পুরনো, সেই জন্য ডিপার্টমেন্ট থেকে এটা স্থল চেক আপ করে যেখানে যেখানে কিছু খারাপ আছে সেইগুলো ইমিডিয়েটলি রেকটিফাই করা, ইন দ্য সেন্স কোথাও হয়তো প্লাস্টারিং করতে হতে পারে, কোথাও যে আয়রন, এক্সপোজ আয়রন, দ্যাট শুড বি কভারড আপ প্রপারলি। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা। পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার পর ভুল নকশা, খারাপ নির্মাণ সামগ্রী এবং তদারকির অভাবের অভিযোগ উঠেছিল। এবার আইআইটি রিপোর্টেও তাতে শিলমোহর দিল। নির্মাণকারী সংস্থার পাশাপাশি প্রকল্প রূপায়ণের দায়িত্বে থাকা কেএমডি এর আধিকারিকদের কাজে গাফিলতি ছিল বলেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কেন ভেঙে পড়ল উড়ালপুল? কারণ খুঁজতে আইআইটির বিশেষজ্ঞদের দায়িত্ব দেয় রাজ্য সরকার। বুধবার নবান্নে জমা পড়েছে সেই রিপোর্ট। এই দিনই আইআইটির 2 বিশেষজ্ঞ পুলিশ এবং পূর্ত দপ্তরের কর্তাদের সঙ্গে রিপোর্ট নিয়ে কথা বলেন মুখ্য সচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, পোস্তা উড়ালপুল ভেঙে পড়ার জন্য নির্দিষ্ট কারণ চিহ্নিত করেছেন আইআইটির বিশেষজ্ঞরা। তাদের মতে, নকশায় গলদ, কাঠামো তৈরিতে ভুল, ঝালাইয়ে গণ্ডগোল, খারাপ মানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং তার গুণগত মান পরীক্ষা না করা, তাড়াহুড়ো করে কাজ, এইসবের জন্যই ভেঙে পড়ে পোস্তা উড়ালপুল। উড়ালপুল ভেঙে পড়ায় নির্মাণকারী সংস্থা আইভিআরসিএল এর 4 ইঞ্জিনিয়ার সহ 10 কর্মী ও কেএমডি এর এক অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার সহ 2 কর্তাকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তাতে অনিচ্ছাকৃত মৃত্যু ঘটানোর অভিযোগ রয়েছে। আইআইটির রিপোর্ট সরকারের হাতে এলেও এখনও রাইটস ও হায়দ্রাবাদের ন্যাশনাল টেস্ট হাউসের রিপোর্ট আসা বাকি। পুলিশ সূত্রে খবর, এই সব রিপোর্টের ভিত্তিতে আদালতে অতিরিক্ত চার্জশিট জমা দেওয়া হতে পারে। এখন পোস্তার বিবেকানন্দ উড়ালপুলের বাকি অংশের কি হবে তা নিয়ে চিন্তায় রাজ্য সরকার। এই নিয়ে আইআইটি খড়গপুরের পরামর্শ চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।
এবার আবহাওয়ার খবর দিয়ে আপনাদের আগামীকালও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতায়, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে ঘনীভূত অতি গভীর নিম্নচাপ তীব্রতা হারিয়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। সেই নিম্নচাপ সরে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে, তবে অতি সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। সে কারণেই দক্ষিণবঙ্গে 2 মেদিনীপুর, বর্ধমান ও বীরভূম জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান এবং বীরভূম অঞ্চলে। নিম্নচাপ হয়তো সরে যাচ্ছে, কিন্তু বৃষ্টিপাত কিন্তু থামবে না। কারণ যেটা আমি বলেছি, এই নিম্নচাপের ফলে মৌসুমী বায়ু কিন্তু সক্রিয় থাকবে, তাই বৃষ্টিপাত কম বেশি এখন সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু চলবে। রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা। সকাল থেকে আমাদের প্রতিনিধিরা বেরিয়ে পড়েন, ঘুরে দেখেছেন উত্তর থেকে দক্ষিণ। কি ধরা পড়লো আমাদের ক্যামেরায়? শুধুই জলছবি। রাতভর টানা বৃষ্টি, ভোরের আলো ফুটতেই কলকাতা যেন ভেনিস। উত্তর থেকে দক্ষিণ শুধুই জলছবি। রাস্তা যেন নদী, তার মধ্যেই কোনো রকমে ব্যালেন্স করে এগিয়ে চলা গাড়ির সার। উত্তরের জলছবির রেপ্লিকা দক্ষিণেও। এই মুহূর্তে আমি দক্ষিণ কলকাতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছি, বেগবাগান রোড। আশপাশের বেগবাগান ফার্স্ট লেন থেকে শুরু করে প্রত্যেকটি গলির মধ্যেই কিন্তু এইরকম জল জমে রয়েছে। জল থই থই গেরিশ পার্ক, তার মধ্যেই স্কুলের পথে কচি কাচারা। স্কুলের স্টুডেন্টরা তাদেরকে রীতিমতো হাতে জুতো নিয়ে তাদেরকে জলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে স্কুলে। प्रॉब्लम तो होगा ही, हम लोग को जाना ही पड़ेगा। परीक्षा अगर फेल हो जाएंगे तो मेरे मम्मी पापा का ऐसा नुकसान हो जाएगा ना। तो बारिश होता है, हम लोग जा नहीं पाते हैं, इसलिए कीटाणु जम जाता है, इसलिए एग्जाम पे टाइम में पानी जम के अच्छा नहीं लग रहा। সময় বদলায় না ঠনঠনিয়া জলছবিটা। অতিষ্ঠ বাসিন্দারা। এই মুহূর্তে আমি রয়েছি ঠনঠনিয়া কালীবাড়ির কিছুটা কাছে। এখানে কিন্তু পুরো জল বন্দি হয়ে রয়েছে। রাস্তাটা পাইপ লাগিয়ে অনেক কিছু সারানোর ব্যবস্থাও করা হলো, কিন্তু টাকাটাই জলে চলে গেল। অসুবিধে খুবই হচ্ছে, আমাদের বলে বলে আমরা হয়রান হয়ে গেছি। বৃষ্টির দাপট একটু কমতেই ধীরে ধীরে জল নামা শুরু করে বিভিন্ন এলাকা থেকে। সকাল 9টার পর বেশিরভাগ রাস্তাতেই ম্যানহোল খুলে দেন পুরকর্মীরা। ঘণ্টা কয়েকের মধ্যেই নেমে যায় জল। এবারের মতো আপাতত স্বস্তি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।